আসসালামু আলাইকুম। টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে আমি একটু লেবু পানি খেয়ে নিচ্ছি, আর হচ্ছে যে সাথে কিছু বাদাম নিয়েছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাঝে মাঝে প্রতিদিন আমরা রুটি পরোটা ভাজি এগুলো দিয়ে সকালটা শুরু করি, তবে এগুলো দিয়ে যদি সকালটা শুরু না করে মাঝে মাঝে হচ্ছে যে কীরকম একটু হিমালয় পিঙ্ক সল্টটা দিয়ে দিয়েছি, আর একটু লেবু দিয়েছি। এরকম একটু লেবু পানি একটু বাদাম খান, এটা অবশ্যই ভালো। আর যারা ডায়েটে থাকেন তারা তো অবশ্য রুটি পরোটা বা ভাজি এই ধরনের নাস্তা না খেয়ে অবশ্যই এটা একটু বাদাম, আমি এখানে কিছু খেজুর আর কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট মিক্স ফুড নিয়েছি। সবগুলা বাদাম একটু মিক্স করে নিয়েছি, আর হচ্ছে একটু লেবু পানি নিয়েছি। তো যারা ডায়েটে থাকেন তাদের জন্য তো এটা এক কথায় অসাধারণ। আর এই ধরনের একটা নাস্তা হলে ম্যাক্সিমাম সময়টা কাটা যায়। এটা অবশ্যই ডায়েট রুটিন মেনটেন করলে আমি বেশিরভাগ এভাবেই করি। ডায়েট সম্বন্ধে যদি আর কোনো প্রশ্ন থাকে, আমি মোটামুটি মাঝে মাঝে ডায়েট চার্ট ফলো করে, আর আমার ওয়েট ছিল আগে 80 কেজি, এরপর আমি এটা কমিয়ে 60 কেজিতে নিয়ে আসছি। তো সেই রুটিনটা যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এর ডিটেলসে ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে রাতের বেলা আমার এখানে পাখি ছিল, যে পাখিগুলো রাত্রে ঘরের ভিতর পোকা ছিল সেগুলো ধরে খাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি বাজার করেছিলাম। বাজারটা হচ্ছে যে কি এখানে কিছু হচ্ছে চানাচুর আর মুড়ি নিয়েছিলাম, চানাচুর আর মুড়ি নিয়েছি। আর এখানে নিয়েছি একটা খেজুর, মুড়িগুলো কোন দিকে রাখছি কে জানা, যাই হোক এখানে একটু খেজুরিয়ে নিয়েছি। এই চানাচুরগুলো হচ্ছে আমি পুচকা ব্যবহার করি, চিকেন পুচকা যখন তৈরি করি ওই সময় ব্যবহার করি। আর মাঝে মাঝে বাচ্চারা একটু ইদি খায়। আর এখানে হচ্ছে কিছু কোয়েলের পাখির ডিম এনে এসছে। তো যাই হোক আমাদের দুপুরের রান্নাটা হয়ে গেছে, আজকে অবশ্যই দুপুরের খাবারটা খেয়ে নেব। তো দুপুরের খাবার খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা বলি বা কিছু কথা শেয়ার করি, যেটা আমার সাথে আজকে ঘটে গেছে। বাট আমার খুব রাগ হচ্ছে, খারাপ লাগছে। তো সেটা রাগটার ক্ষোভটা মাথায় নিয়ে একটা কথা মনে পড়লো, আর সেটা ভেবে ভয়েসটা দিতে চলে আসছি। কথাটা হচ্ছে যে আমার ছেলে আজকে যখন দরজাটা খুব জোরে বন্ধ করছিল, তখন আমার কানে কিন্তু দরজা বন্ধের যে আওয়াজটা, সে আওয়াজটা আসছে। আসলে আমার যেটা হয়, প্রায় সময় কেউ দরজা বন্ধ করলে জোরে বা কোথায় কোনো জোরে আওয়াজ হলে আমার অস্বস্তি হয়, মাথায় প্রচণ্ড একটা পেন করে। তো এটা যে আমার কাছে যে কীরকম অস্বস্তি লাগে বাট কীরকম ফিল করে সেটা আমি হয়তো আপনাদের বলে বোঝানোর মতো ভাষা আমার না। আমার মানে কীরকম কষ্ট আসে যদি কান্না করি, মানে এতটা কষ্ট লাগে। যদি আপনাদের কান্না করে বোঝায় তাহলে মনে হয় বোঝাতে পারবো না, যদি চিৎকার করে বোঝায় তাহলে মনে হচ্ছে বোঝাইতে পারবো না। আমার ভিতরটা মনে হয় জ্বলে পড়ে ওঠে, মাথাটা এত পরিমাণে ফিল করে ওঠে। তো যে আমি মানুষটা সামান্য একটু সাউন্ড হলে এরকম করি আমার ঘরের ভিতরে। আমি বাচ্চাদের চেঁচামেচি সহ্য করতে পারি না। বাচ্চাদের চেঁচামেচি বলতে আমি বাচ্চাদের খুব ভালোবাসি, কিন্তু অতিরিক্ত চেঁচামেচি চিৎকার যেগুলো মানে মাথায় অস্বস্তি হয়, তো সেই ধরনের চেঁচামেচি হলে আমার খুবই অসুবিধা হয়। এটা আমি আসলে সহ্য করতে পারি না বলে সেরকম না, এটা আসলে আমার শারীরিক একটা অস্বস্তি ফিল হয়, যেটা একটা সময় আমার হতো না। আমি কিন্তু এমনি বাচ্চাদের ছোটোবেলা থেকে খুব ভালোবাসি। কোথাও যদি কোনো বাচ্চা দেখে আমি অনায়াসে কোলে নিই। আর আমার মনে হয় মানুষ যেরকম মানে পোষা কিছু পালন করে, সেরকম যদি বাচ্চা পালন করা যেত আমি অবশ্যই সবার থেকে বেশি হচ্ছে বেবি পুষতাম। এর কারণটা হচ্ছে যে কি আমার কাছে আসলে ছোট বাবু অনেক আদর লাগে। তো যেহেতু নিজেরা আমার আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে আছে, তো যদি সম্ভব হতো এখনকার একটা বেবি হওয়া যে কত কষ্টের, তো সেরকমটা যদি না হতো তো আমি মনে হয় মানে সবচেয়ে বেশি বেবি নিতাম। তো যাই হোক এখানে হচ্ছে আমি বিকেলে পাকোড়া তৈরি করবো, একটু আলুর পাকোড়া। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি করে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ রসুন আর একটু হলুদ মরিচ গরম মশলা দিয়ে আলুগুলো হচ্ছে মেখে নিয়েছে। মেখে নিয়ে পাকোড়াটা তৈরি করব। তো যে কথাটা আসলে আমি বলতেছিলাম সেটা আমি একটু বলি। তো এইটা হচ্ছে মানে যে আমি যে বেবি পছন্দ করি না সেরকম না, কিন্তু বাচ্চারা যখন অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে সেটাতে আমার কিন্তু অস্বস্তি হয়। এটা আসলে আমার অস্বস্তি না, আমার একটা পেইন হয় মাথায়। এর আগেও 2-3 দিন আমার ছেলে কী করছে, এরকম হঠাৎ করে দরজা দৌড়ে লাগাইছে, যার কারণে আমি খুব রাগে গেছি। আমি রাগি না, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ভিতরটা ছিঁড়ে বের হয়ে আসবে। তো এরপরে হচ্ছে কি আমার হাজব্যান্ডে অনেক সময় যে হয় কি, উনিও মাঝে মধ্যে হয় যে কি এরকম করে, বাট হঠাৎ করে ঝরে দেওয়া। একদিন আমরা হচ্ছে কি বাজার করে আসলাম, তো বাজার করে আসার পর খুব ভালো, আমার মাইন্ড কিন্তু খুব ভালো, বড় একটা মাছ নিয়েছি ওই দিন বাজার থেকে, বড় কাতলা মাছ 3 থেকে 3.5 কেজি ওজন হবে। তো 3.5 কেজি মাছটা নিয়ে আমি খুশি ছিলাম, আমাদের এখানে এত বড় মাছ বেশি ওঠে না, তো মাঝে মাঝে সবসময় কিনা হয় না। ওই মাছটা মনে হয় 350 টাকা করে কত জানি হয়েছিল। যাই হোক মোটামুটি আরও এর সাথে অনেকগুলো মাছ টাছ নিয়েছি, 15 দিন 1 মাসের জন্য বাজার করে এসেছি। কিন্তু বাজার করে যখন ঘরে ঢুকছি, আমি আগে দিয়ে ঘরে ঢুকছি, আমার হাজব্যান্ড ঢুকছে, ঢোকার পর উনি এত জোরে দরজাটা বন্ধ করছে, আমি এত রাখছি ওই বাজারটা মানে মাছগুলা কাটছি, অন্য কাজ করছি, কিন্তু আমার কি কষ্ট হয়েছে
সেটা আমি বলতে পারবো না, তবে আমি ওনার সাথে একটু রেগে গেছি। তো এখানে হচ্ছে আমি সাথে একটু আটা দিয়ে এগুলো একটু এইভাবে একটু মানে যেরকম আমরা হচ্ছে কি পাকোড়া তৈরি করি, পাকোড়ার ব্যাটারের মতো একটু তৈরি করে নিয়ে পাকোড়াটা আমি দিয়ে দিব। তো আমি যেহেতু অন্য বিষয়ে কথা বলতেছি সেই কারণে আপনাদের হয়তো ডিটেলসেই পাকোড়ার বিষয়ে বলতে পারতেছি না। তো আপনারা সে ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে কীভাবে পাকোড়াটা তৈরি হচ্ছে। তা আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু গরম করে নিতে হবে, খুব বেশি গরম না, তবে মোটামুটি গরম। আর এই পাকোড়ার ভাজার বিষয়টা একটু বলে দিই, পাকোড়াটা ভাজতে হবে মিডিয়াম টু লো আছে। মিডিয়াম টু লো আছে বলতে একদম লোতে দিবে না, মোটামুটি মিডিয়াম আছে ভাজলে চলো। বেশি লোতে দিলে এটা কী করবে, ছেড়ে দেবে। আর বেশি হাই হিটে বাছলে, যে আলুটা ব্যবহার করেছি আলুটা কিন্তু কাঁচা, তো সেক্ষেত্রে হবে দেখে তাড়াতাড়ি আলুটা মানে পাকোড়াটা হয়ে যাবে, কালার চড়াই ভিতরে আলুটা সিদ্ধ হবে না। তো মিডিয়াম আছে সিদ্ধ করলে কী হবে, আলুটা হয়ে যাবে আর সুন্দর একটা ব্রাউন কালার আসবে। তো ব্রাউন কালার করে এগুলো হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। তো ওই দিন পর মানে আমার মানে ওই দিন যে এটা হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে, আমার খুব খারাপ লাগছিলো। আর ওই দিন এটার পর আমার মানে মোটামুটি রাগারাগি হয়ে সারাদিন এবং কি পুরোটা দিনে নষ্ট হয়ে গেছে। আর এত কষ্ট করে যে মাছটা নিয়ে আসি, এটা খাবো যে খুশি, সেই খুশিটা নষ্ট হয়েছে। এরপরে বলি হচ্ছে পরবর্তী কথাটা, তো যেটা হচ্ছে আমি এরকম শব্দ সহ্য করতে পারি, কিন্তু আমার প্রতিবেশী, ওনাদের কথা কি বলবো। আমি হয়তো এটা শুনলে অনেকে বলবেন যে প্রতিবেশী না আমি বদনাম করতেছি, না ভাই আমি বদনাম করার জন্য বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যদি আমার ভিডিওটি কেউ দেখেন বাট হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় যদি আমি এই ভিডিওটা ছাড়ি, এটা কিন্তু একদিন দুই দিন কেউ দেখবে না, এটা থাকবে লং টাইম। বাট আজকে 6 মাস পরে, 1 বছর পরে যখনই কোনো মানুষ দেখবেন, ওনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে ওনারা এত জোরে আওয়াজ করে, আমি জানি না ওনাদের কোনো অসুবিধা হয় না, এত সাউন্ড করে, ওনাদের কি কান নাই, ওনাদের শরীর নাই? ওনারা যে একটা দরজা লাগায়, আমাদের পাশে একটা বাজার আছে, ওই বাজারটা পর্যন্ত পৌঁছায়। আর ওনারা যেভাবে দরজাটা লাগায়, আমি পাশের ইউনিটে থাকি, মানে আমাদের ঘরে 2টা ইউনিট, ফ্ল্যাট বাড়িতে যেরকম 4টা ইউনিট হয় একটা ফ্ল্যাটে, 6টা ইউনিট, এরকম আমরা একটা ফ্ল্যাটে 2টা ইউনিট, ওনাদের ইউনিটে ওনারা দরজাটা লাগায়। তো এত প্রচণ্ড জোরে দরজার আওয়াজটা যে আসে, আমি আমার এখান থেকে মানে ধাম করি যে আওয়াজটা হয়, এটা আমার কানে আওয়াজ আসে, সাথে সাথে আমার ব্রেনটে ধরে যায়, মানে মাথায় ধরে যায়, আবার আমার বুকের ভিতরে একটা ঠাস করে ফেন করে ওঠে। তো আমি এখান থেকে মানে এই আওয়াজটা অনেক কষ্ট করে আমি এটা সহ্য করি। আমি যে এই বিষয় নিয়ে ওনাদের বলি না সেরকম না, আমি অনেকভাবে ওনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমার এত সাউন্ড সহ্য হয় না। আমি মাঝে মাঝে যেহেতু পাশাপাশি ইউনিট প্রতিবেশী, তো যাওয়া লাগে। আর হচ্ছে আমরা নিজস্ব ফ্যামিলি, ওরা ভাই ভাই, তো যেহেতু ভাই ভাই তো অবশ্যই তো ভাই ভাই তো রিলেশন থাকে, হয়তো মাঝে মধ্যে সংসার রেখে থাকলে টুকটাক হয়, এটা সবার ফ্যামিলিতে হয়, আমার ফ্যামিলিতে হয়। তারপরেও তো ভাই ভাই তো সবসময় দূরে থাকে না, কখনো ভালো কখনো মন্দ, যাওয়া লাগতেছে আসা লাগতেছে। তো আমি যখন যাই দরজার সামনে, ওদের দরজার সামনে যখন নক করি, ওরা এত জোরে দরজা খুলে, মানে ওইখানে আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। তো এই যে কথা বলতে বলতে আমি পাকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই সসটা আমার ঘরে হাতে তৈরি করা, তো এটা একটু দেখতে ডিসকালার হলো, এটা কিন্তু খেতে খুব মজা। আমার মেয়েটা কিন্তু বাজারে কিনা সস খেতে পারে না, এটা হচ্ছে একটু ঝাল ঝাল, তো আমারটা একটু আমি ঝাল কম করে বানাইছি ওর জন্য। তো এই 2টা সস দিয়া হচ্ছে আমি আজকে বিকেলে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির সাথে আলু পকোড়াটা আমি হচ্ছে সার্ভিং করতেছি। তো আমি এই পকোড়ার সম্বন্ধে ভাবছিলাম আপনাদের অনেক ডিটেলস দেবো, কিন্তু আমার এই বিষয় নিয়ে মনে হচ্ছে কথা বলার দরকার, যার কারণে হচ্ছে আমি আলু পকোড়ার সম্বন্ধে আর কিছুই বলি না। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন, আমি অবশ্য কিছু টিপস দিয়ে দিছি যে মিডিয়াম টু লো হিটে অবশ্যই আলুটা ভাজতে হবে, ভাজার টিপস। আর এটা ব্রাউন করে ভাজলে খেতে ভালো, এটা কিন্তু মুচমুচে করে একটু ভেজে নিতে হয়। তো এখন আমরা সবাই এগুলো হচ্ছে খাবো, খেয়ে নিচ্ছে। তো এরপর হচ্ছে যে কি, যখন ওরা মানে এত জোরে আওয়াজ দিত, আমি বলছি যে আমি যখন ওদের দরজা নক দিই, মানে ওরা এত জোরে দরজাটা খোলে, তখন আমার মনে হয় আমি ওখানে পড়ে যাবো। তো আমি দরজাটা নক দিই, আমার ইউনিট আর ওদের ইউনিট তো পাশাপাশি, আমি ধরে দিই, আমার ইউনিটে আসি দাঁড়াই থাকি, তারপর যখন দরজাটা খুলে তারপরে যায়। তো মাঝে মাঝে বলে আপনার দরজা নক দিয়ে কোথায় গেছে, আমি বললাম যে তোমরা যে এত জোরে মানে দরজাটা খুলো, এই কারণে আমার অসুবিধা, যার কারণ হচ্ছে এই সময়টা কি আমি একটু দূরে সরে গেছি, এই সময়টা আমি একটু দূরে সরে। তো এটা থেকে একজন মানুষ বোঝে না যে একজন মানুষের শব্দের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আজকে কয়েকদিন হচ্ছে দেখি ওদের উপরে কাজ চলতেছে, ঘরের উপরে মনে হয় মানে ছাদের উপরে একটা ইউনিট হয়তো করবে বা একটা রুম করতেছে। তো সেখানে অবশ্য আপনার বাড়িতে যদি কোনো কাজ, আচ্ছা এটা একটু টিপ দিয়ে দিই। এখানে হচ্ছে আমার বোন বলছে যে কাঁঠালে বেশি মানে একদম সহজে কীভাবে পরিষ্কার করা যায়, তো ওইটা ও মানে কি ভিজে একটু এরকম ঝুড়ির ভিতরে ঝালি দিয়ে ঘষলে এটা খুব সহজেই পরিষ্কার করে যাওয়া যায়। তো যার কারণে হচ্ছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, আর এই ভাবার কারণে এটা শেয়ার করতেছি।
তো তখন আমি ওদেরকে কিন্তু জানাইছি, কিন্তু ওরা হয় না। আবার মাঝে মাঝে তখন আমার মেয়েটাকে নিয়ে, এটা হচ্ছে গ্রামের একটা সিন, এখানে হচ্ছে মরিচ তুলছিলাম। আসলে এই সিনগুলো খুব সুন্দর লাগে, আপনাদের সাথে শেয়ার করবো বলে রাখছিলাম, কিন্তু এখন এই কথাগুলো বলতেছি যার কারণে হচ্ছে আমি এটা আর ডিটেলসে বলতে পারছি না। তো আমার মেয়েটাকে নিয়ে যখন মাঝে মধ্যে সিএনজিতে থাকি, তো তখন হচ্ছে সিএনজিওয়ালা এত জোরে সাউন্ড, মানে সিএনজিওয়ালা সাউন্ড করে না, সিএনজির পাশেতে বাসগুলো থাকে ওটা এত জোরে হর্ন বাজায়। আমার ছোটো মেয়েটা মানে কি একটা অস্বস্তি ফিল করে, মনে হয় যেন কেন মেয়েটা কীরকম একটা কিছু দেখলো বা একটা আশ্চর্য, মানে কীরকম করে, এটা যাদের বেবি থাকে তারা বলে। এটা গ্রামের খুব সুন্দর একটা ফুটেজ, আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম আমার বাবার বাড়িতে। তো এখন আজকে শেয়ার করতেছি, কিন্তু সেই বিষয়ে তো আসলে কথা বলতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে বলা খুব দরকার। তো যেটা বলছিলাম, যখন আমার মেয়েটা হচ্ছে সিএনজিতে আমি যাই, তখন হচ্ছে পাশ থেকে হয়তো বাস, হয়তো কোনো বড় প্রাইভেট গাড়ি বা হচ্ছে যে কি ট্রাক, যেটা যাক ওটা খুব জোরে হর্ন বাজে। এখানে হচ্ছে আমি কিছু নাচ্চার শাক তুলে নিয়েছি, এটা নারিচার শাক বা নাচ্চার শাক বা পাট শাক বলতে পারেন। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। এখানে হচ্ছে একটা টিপস দিয়ে রাখি, নাচ্চার শাক আমরা যখনই কিনবো এটা আমি বেছে ধুয়ে নিয়েছি, তারপরে কাটবো। কেটে কিন্তু ধুবো না, তারপরে হচ্ছে এটা লোড ছাড়ে। যারা অনেক নতুন রাঁধুনি আছে তারা জানে না। আমরা হয়তো ইউটিউবে নতুন কাজ করতেছি, কিন্তু 15 বছর থেকে 20 বছর যাবৎ এই ধরনের কাজগুলো করতেছি। তো সেখান থেকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। আমি দেখেছি আমার অনেক ভাইরা আছেন বাট অনেক ব্যাচেলার যারা নতুন করে রান্না শুরু করেন, আমরা কিন্তু বড় বড় রেসিপিগুলো শেয়ার করি। ডিমের মনে করেন কোরমা রেসিপি, রোস্টের রেসিপি, বিরিয়ানি রেসিপি, এগুলো অ্যাভেলেবেল করে, কিন্তু ছোটোখাটো রেসিপি, ছোটোখাটো টিপসগুলো সবাই দেয় না। তো এগুলো তাদের জন্য খুবই দরকার। তো সেই কারণে হচ্ছে আমি এখানে টিপসগুলো মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো আমরা সবসময় যদি বড় বড় রান্নাগুলো দেখি, ছোটোখাটো রান্নাগুলো ওরা কোথায় থেকে দেখবে। তো সেই কারণে আমি মাঝে মাঝে সাধারণ টুকটাক সিম্পল যে রেসিপিগুলো সেগুলো শেয়ার করতে। আর আমরা অনেক সময় আরেকটা কাজ করি, যেটা হচ্ছে কি আমরা 5 স্টার হোটেলে গিয়ে দামি দামি খাবার খাই, দামি দামি রেস্টুরেন্টে, কিন্তু আমাদের হাতের এই সাধারণত শাক, ডাল, ভাত এইসব খাবার যে ওইসব খাবারতে অনেক বেশি মজা লাগে, সেটা আমরা আসলে বুঝতেই পারি না। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, যখন আমার মেয়েটা চিন্তিত থাকে, তো তখন হচ্ছে একটা ট্রাক বা বাসের একটা হর্ন আসে, মেয়েটা একদম অস্বাভাবিক হয়ে যায়। আপনি তাকাইলে বুঝতে পারবেন, যেটা কারো কোলে যদি ছোট বেবি থাকে আর ওই মা যদি কেয়ারিং থাকেন, বাচ্চার মুখের দিকে তাকাইলে বুঝতে পারবেন। তো সেখান থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমি আপনাদের কাছে প্লিজ 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 সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই। সেটা হচ্ছে, যারা আপনারা গাড়ি চালান তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার সামনে যে গাড়িটা আছে সেটার ভিতরে আপনার হর্ন দেওয়াটা প্রয়োজন কিনা। হর্ন তো আমাদের অবশ্যই দিতে হবে, যদি কারো অসুবিধা হয় তবে হর্ন অবশ্যই দিতে হবে, কিন্তু সেটা আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই হর্ন দিবেন। কিন্তু প্রয়োজনের ব্যতি রেখে আপনি এরকম হুটহাট অপ্রয়োজনীয় হর্নে, এটা কিন্তু মানুষের অনেক অসুবিধা। যেমন আমাদের এই যে একটা স্লোগান ছিল, শব্দ দূষণ প্রতিরোধ করি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্লোগান ছিল, কিন্তু এখন সেটা মানুষ হয়তো প্র্যাকটিস করতেছেই না। তো এখানে আমি শাকটা কেটে নিয়েছি, এখন এই যে শাকটা রান্না করবো, ডালটা গরম পানিতে দিয়ে দিচ্ছি, সাথে আমি একটু হলুদ আর দিব সামান্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প কিছু মশলা দিয়ে শাকটা রান্না করার। এখানে একটা টিপস দিয়ে রাখি, শাকটা যাতে সবুজ সবুজ হয়, সেই কারণে আমি ডালের ভিতরে একটু তেল দিয়ে দিব, যাতে করে এই শাকটা রান্নার পরও কিন্তু সবুজ কালার থাকে। তো যেটা হচ্ছে কি, আমরা অবশ্যই হর্নটা বাজাবে, যে আমার বাড়ির বিল্ডিং কাজ চলতেছে, মনে করেন দোতলা ছাদে কাজ, ওরা কি ওদের কাজটা করবে না? হ্যাঁ, অবশ্যই ওরা ওদের কাজটা করবে, কেন করবে না? কারোর জন্য কারো কাজকে থামায় রাখবে, কিন্তু আপনি যে শব্দটা উচ্চ মাত্রায় করবেন সেটা হয়তো আপনি স্বাভাবিক মাত্রায় একটু শব্দ করতে পারেন। কীরকম, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমার প্রতিবেশী কারো যেন অসুবিধা না হয়। আপনার প্রতিবেশী হোক, আপনার আশেপাশে হোক, হয়তো কোনো অসুস্থ রোগী থাকতে পারে, হয়তো কোনো বৃদ্ধ মহিলা থাকতে পারে, পুরুষ থাকতে পারে, বৃদ্ধ মা বোন থাকতে পারে, বা বৃদ্ধ দাদি নানি থাকতে পারে, আবার মনে করেন যে কোনো শিশু থাকতে পারে। তো আপনার এই শব্দ দূষণের কারণে মানুষের যে কত অসুবিধা হচ্ছে সেটা আপনি হয়তো জানেনই না, আপনার জানারও বাইরে। এখন আমি যদি আমার প্রতিবেশীকে এটা বোঝাইতে গেছি, এর থেকে বোঝাইতে গেলে ঝগড়া করতে হবে, কিন্তু ঝগড়া করতে টিকা যায় না। আর যেসব মানুষগুলো বোঝে না তাদেরকে বোঝাবো কি করে ভাই, বলেন আপনি? আমি আমার কষ্টের জায়গাটা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। আমার ছেলেও মাঝে মধ্যে বুঝতে চায়, ও মাঝে মাঝে 2-3 দিন মানে এরকম হঠাৎ করে দরজাটা লাগাইছে, তো 3 দিনের সময় আমার খুব রাগ হয়েছে। আমি প্রথম দিন ওরা বলছি যে আমার অসুবিধা হয়, কিন্তু ও মনে হয় যেন বুঝতে চায় না, তো আমার প্রচণ্ড রাগ হয়েছে। তো সেখান থেকে আমি ভাবলাম যে আসলে যারা বুঝে না তাদেরকে হয়তো একটু বুঝাই বলা। তো আপনি অবশ্যই গাড়িতে আপনার হর্ন যদি দেওয়া লাগে আপনি অবশ্যই হর্ন দিবেন, কিন্তু সেটা প্রয়োজনটা বুঝে দিবেন। আর একটু সহনীয় মাত্রা, যদি হর্নটা কমায় ভাড়ায় দেওয়া যায় বা কাছে অন্য গাড়ি থাকে আস্তে দিলেও কাজ হবে, তাহলে সেক্ষেত্রে জোরে দেওয়ার তো কোনো দরকার নেই। এই যে শব্দ দূষণ প্রতিরোধ করি, এটা কিন্তু স্লোগান আছে, কাজ যে করার বেলা কেউ করে না। আমি আজকের ভিডিওটি যারা যারা শুনতেছেন সবার কাছে অনুরোধ করবো, অন্তত আমরা সবাই যেন শব্দ দূষণটা প্রতিরোধ করি। আপনার এই শব্দ দূষণে কার কোথায় কীরকম অসুবিধা হচ্ছে সেটা আপনি হয়তো জানেন না,
তো এই যে আপনার কাজটা আপনি করবেন, এই যে আমি যেটা বললাম আমার বাড়ির ছাদে, ওটা একটু সহনীয় মাত্রায় করেন ভাই। একটু আপনি ইটটা ফেলতেছেন, একটু আস্তে করে ফেলেন। আচ্ছা, একটু আস্তে ফেলতে আপনার অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আপনি আস্তে ফেলেন, আপনি স্বাভাবিক ফেলেন, কিন্তু আপনি এটা এত উচ্চ মাত্রায় ফেলতেছেন আপনার মানে জানারও বাহিরে যে এটাতে অন্য কারো অসুবিধা হচ্ছে, এটা আপনি মানে মনেই করতে পারছেন না। এটা যে যে এই অস্বস্তিটা ফিল করে ভাই, সে বলতে পারবে যে কষ্টটা কীরকম লাগে। তো আমার কথায় যদি কারো কোনো মনে কষ্ট থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। আর যদি এই কথাটার ভিতরে আপনারা সবাই একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্তত সবাই শুনে বিষয়টা নিয়ে সতর্ক হতে পারে। আর আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই মুহূর্তে যারা ভিডিওটি শুনতেছেন বা দেখতেছেন, তো আপনারা অবশ্যই যেটা করবেন, আপনার আশেপাশে প্রতিবেশী যাতে অসুবিধা না হয়। যদি আপনি একটু গাড়ি চালক হন সেক্ষেত্রে অবশ্যই আপনি যানবাহনের ক্ষেত্রে আপনার খেয়ালটা রাখতে হবে যাতে শব্দ দূষণটা না হয়, অতিরিক্ত শব্দ না হয়। আর যদি আপনি হচ্ছেন কি একটা সাধারণ পরিবার, আমার মতো একটা সাধারণ পরিবার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে পারবে আপনার শব্দটা যেন সহনীয় মাত্রায় হয়, যেন আপনার আশেপাশে কোনো প্রতিবেশীর অসুবিধা না হয়, কোনো রোগীর অসুবিধা না হয়, কোনো বাচ্চার অসুবিধা না হয়, কোনো হচ্ছে কি বৃদ্ধার অসুবিধা না হয়। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। না প্লিজ 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 আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই একটু খেয়াল করবেন আপনার এই শব্দ দূষণের কারণে অন্য কারো যেন অসুবিধা না হয়। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হচ্ছে যে কি আপনারা আজকের এই ভিডিওর বিষয়টা অবশ্যই হবে শব্দ দূষণ প্রতিরোধ করে। তো এটা অবশ্যই আপনারা সবাই একটু মেনে চলার চেষ্টা করবেন। তো আমি এখানে হচ্ছে কি শাকটা ডালটা যখন ফুটে উঠেছে, মসুর ডাল আমি আগে ভিজিয়ে রাখছি, সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো এটা দিয়ে এরপরে কিছুক্ষণ ফুটানোর পর ডালটা গলে গেছে, তখন শাকটা দিয়ে আমি নামিয়ে নেবো। আর শাকটা এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় হয় কি শাকটা হয়তো হয় যে কি অনেকে পানি বেশি দিতে পাতলা হয়ে যেত, তো আমি পানিটা দিই নে, পরে যখন মনে হচ্ছে বেশি একদম হয়ে গেছে তো সেখানে সামান্য একটু পানি দিয়ে এটা আবার একটু ফুটিয়ে নিয়ে দেখুন আমার শাকটা কিন্তু সবুজ সবুজ হয়েছে। আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিই, লবণটা ঠিক আছে নাকি দেখি একটু দিই। তারপর হচ্ছে কি আমি একটু বাগারটা দিয়ে শাকটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শাকে লবণ একটু কম ছিল, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। তো শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে একটু শাকটা একটু বাগারটা দিয়ে দেখিয়ে দিই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমাকে জন্য দোয়া করবেন। আর যদি কোনো ভুল বলে থাকি, কোনো কিছু কারো আঘাত লাগে থাকে, বা সময় সুন্দর দৃশ্যে দেখবেন। আর যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমি ভুলটা কি বলেছি। আমি হয়তো আমার জায়গাতে ঠিকটা নাও হতে পারি, কিন্তু শব্দ দূষণে যেটা সবারই অসুবিধা হয় এটা কিন্তু মানতে হবে। আর আমার জায়গা থেকে আমি যদি আমার কষ্টের কথাটা বলি, ভাই আমার কলিজাটাকে একটু ছিঁড়া দেখেন, এই শব্দ দূষণের কারণে আমার যে কীরকম লাগে, আমার কলিজার ভিতর কীরকম লাগে আপনাদেরকে বোঝাইতে পারছি না, তাই হয়তো এভাবে বলছি। চিৎকার করে যদি বলতে পারতাম তাহলে চিৎকার করে বলতাম। আমি আজকে ভয়েস দেওয়ার কোনো মোড়েই ছিলাম না, আমি কাজ করতেছিলাম। তখন আমার কষ্টটা যখন লাগছে তখন আমার কাছে মনে হচ্ছে আমি খুব রাখছি, খুব কষ্ট পাইছি, তখন অনেক আঘাত লাগছে। ভাবলাম যে কি বিষয়টা শেয়ার করে, যাতে করে এই বিষয়টা আমি শেয়ার করলে পর হচ্ছে কি অন্য কেউ জানতে পারবে, অন্য কেউ ভুল থেকে শোধরাতে পারবে। আমার মতো যারা কষ্টে আছে তাদের হয়তো 1 ইঞ্চি পরিমাণ যদি উপকার হয়, সামান্য একটু উপকার হয়, তো সেই কারণে হচ্ছে আমি আজকে ভিডিওটি শেয়ার করছি। তো আমার যদি ভিডিওতে ভুল কিছু বলে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি সঠিক কিছু বলে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনারা যে যেখান থেকে আছেন সবাই যে যার জায়গা থেকে শব্দ দূষণটা যতটুকু কমিয়ে আনা যায়, যতটুকু অন্যের অসুবিধা না করে কাজ করা যায় ততটুকু অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি যদি কোনো গাড়ি চালক শুনে থাকেন তা অবশ্যই চিন্তা করবেন যেন গাড়ির হর্নটা সহনীয় মাত্রায়, আর যেখানে যখন তখন হর্ন বাজাবে না। একটা বেবির যে কত অসুবিধা হয়, একটা মা যখন একটা বাচ্চার মুখের দিকে তাকায় তখন মার কলিজাটা শুকায় আসে, ওই বাচ্চাটা অস্বস্তি ফিল করে। আমার মেয়েটা মনে হয় মাথার ভিতর ঢুকে যে এরকম করে উঠে, আমি তাকায় থাকি, কিছুই করতে পারি না ভাই আমিও তখন। কারণ একটা গাড়ি মাথার উপর আসে, একটা সিএনজির পাশে দিয়ে একটা বাস দাঁড়াইছে ওটা ঠুস করে একটা হর্ন দিয়ে দেয়, একটা ট্রাক দাঁড়াইছে ওটা হুস করে একটা হর্ন দিয়ে দেয়। ওই অবস্থাতে কী করা থাকে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু একজন মা হিসেবে কত খারাপ লাগে তো সেটা অবশ্যই বুঝতে পারেন যদি আমার মতো কেউ এরকমভাবে ফিল করে থাকেন আর আমার মতো কষ্ট না লাগে। আর আমার প্রতিবেশীর মতো যদি আপনাদের কাছে শব্দ দূষণ হচ্ছে সেটা মনেই না লাগে, আপনি যদি বুঝতেই না পারেন যে আপনি শব্দ দূষণ করছেন, তো তাহলে আর কি করা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভুল কিছু বললে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।